আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ আজকে হলো প্রিপোজিশনের প্রথম ক্লাস এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। যারা রেগুলারলি ক্লাসগুলি করছো তারা নিয়মিত ক্লাসগুলো কিন্তু করে যাও, কারণ যা কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার প্র্যাকটিস করবে, 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে। দেখো, আজকের ক্লাসটি হচ্ছে প্রিপোজিশন সম্পর্কিত এবং এটা হচ্ছে প্রথম ক্লাস, এবং পরবর্তী আরও ক্লাস আসবে প্রিপোজিশন সম্পর্কিত। প্রত্যেকটি ক্লাসগুলি তোমরা করবে, তাহলে প্রিপোজিশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের চলে আসবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে সি ইজ ডিপলি কমিটেড ড্যাশ ইমপ্রুভিং হার ল্যাঙ্গুয়েজ স্কিলস। এই যে চারটি অপশান রয়েছে এই চারটির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এখানে একটি বিষয় তোমরা মনে রাখবে, যদি বলা হয় কমিটেড, তাহলে কমিটেডের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে কিন্তু টু হবে সব সময়, অর্থাৎ সি ইজ ডিপলি কমিটেড টু। সি ইজ ডিপলি কমিটেড টু, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কমিটেডের পরে কিন্তু সব সময় টু হবে। সি ইজ ডিপলি কমিটেড টু ইমপ্রুভিং হার ল্যাঙ্গুয়েজ স্কিলস। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, উই ওয়াকড ড্যাশ দ্য পার্ক টু গেট টু দ্য গ্রোসারি স্টোর অন দ্য আদার সাইড। উই ওয়াকড অর্থাৎ আমরা হেঁটেছিলাম, ড্যাশ দ্য পার্ক অর্থাৎ পার্কে, টু গেট টু দ্য গ্রোসারি স্টোর অন দ্য আদার সাইড। কী হবে? তো দেখো, এখানে একটি তথ্য মনে রাখবে, এখানে দেখো কি বলা হচ্ছে, আমরা হেঁটেছিলাম ড্যাশ দ্য পার্ক টু গেট টু দ্য গ্রোসারি স্টোর অন দ্য আদার সাইড, অর্থাৎ অন্য সাইডে একটি গ্রোসারি স্টোর আছে, সেখান পর্যন্ত আমরা হেঁটে গিয়েছিলাম। তাহলে কোথায় আমরা হেঁটেছিলাম? পার্কে। তাহলে পার্কে হাঁটা অর্থাৎ পার্কের মধ্য দিয়ে হাঁটা, তাকে কি বলা হচ্ছে? থ্রু অর্থাৎ পার্কের মধ্য দিয়ে হাঁটা মানে হচ্ছে থ্রু। উই ওয়াকড থ্রু দ্য পার্ক, অর্থাৎ পার্কের মধ্য দিয়ে আমরা হেঁটেছিলাম। টু গেট টু দ্য গ্রোসারি স্টোর অন দ্য আদার সাইড, অর্থাৎ যদি হাঁটার কথা বলা হয় এবং এখানে কি বলা হচ্ছে, পার্কের মধ্য দিয়ে আমরা হাঁটছি, অর্থাৎ পার্কের মধ্যে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে আমরা অন্য সাইডে একটি গ্রোসারি স্টোর আছে সেখানে গিয়েছিলাম। তাহলে থ্রু দ্য পার্ক, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, এখানে বলা হচ্ছে দ্য ম্যানেজার ওয়াজ ফিউরিয়াস ড্যাশ দ্য ডিলে ইন দ্য প্রজেক্ট টাইমলাইন। দ্য ম্যানেজার ওয়াজ ফিউরিয়াস ড্যাশ দ্য ডিলে, অর্থাৎ ম্যানেজারটা ছিল ফিউরিয়াস ড্যাশ দ্য ডিলে, অর্থাৎ যদি দেরি হয় তার জন্য ম্যানেজারটা কিন্তু ফিউরিয়াস ছিল। তাহলে কি হবে? ইন দ্য প্রজেক্ট টাইমলাইন, অর্থাৎ যে প্রজেক্টটি দেওয়া আছে সেই প্রজেক্ট যাতে টাইমলাইন শেষ না হয়ে যায়, লাস্ট ডেট না পেরিয়ে যায়, তার জন্য কিন্তু ম্যানেজারটা চিন্তিত। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাবাউট। কেন অ্যাবাউট হলো? অ্যাবাউট দ্য ডিলে ইন দ্য প্রজেক্ট টাইমলাইন, অর্থাৎ প্রজেক্ট টাইমলাইনের যে শেষ সময় সেটা যাতে শেষ না হয়ে যায়, অ্যাবাউট দ্য ডিলে। ঠিক আছে, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার।
এখানে আরও একটি তথ্য মনে রাখবে, দেখো এখানে কিন্তু একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে। কি সিচুয়েশন? যে ম্যানেজারটা কিন্তু খুবই চিন্তিত, বা ম্যানেজারটা কিন্তু খুবই যত্ন সহকারে কাজ করছেন যাতে ঠিক সময়ে তার প্রজেক্টটা শেষ হয়। তাহলে একটা সিচুয়েশন বা একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে। তো যদি কোনো পরিস্থিতি বা কোনো সিচুয়েশনের কথা চলে আসে, তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে অ্যাবাউটে দাগ দিয়ে আসবে। ঠিক আছে? কোনো একটা সিচুয়েশন যদি বলা হয় অ্যাবাউট দ্য ডিলে ইন দ্য প্রজেক্ট টাইমলাইন, তাহলে কিন্তু অ্যাবাউট হবে। পরবর্তী প্রশ্ন, মাই বার্থডে ইজ ড্যাশ অক্টোবর 24th, অর্থাৎ আমার জন্মদিন অক্টোবরের 24 তারিখ। এখানে একটি তথ্য মনে রাখবে, যদি কোনো নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট দিনের কথা বলা হয়, তাহলে কিন্তু তোমরা অন বসাবে, অন। যদি কোনো নির্দিষ্ট ডেট, যেমন অক্টোবরের 24 তারিখ, সেপ্টেম্বরের 25 তারিখ, যে কোনো ডেট যদি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অন বসাবে। এমনকি ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের কোনো একটা দিন যদি বলা হয়, তবু কিন্তু অন হবে। এটা মনে রাখবে যে সপ্তাহের কোনো একটা যদি নির্দিষ্ট দিনকে বলা হয়, তবু কিন্তু অন হবে, অথবা মাসের কোনো একটা দিন যদি বলা হয়, তবু অন হবে। পরবর্তী প্রশ্ন, হি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট দিস কোম্পানি ড্যাশ 5 years। আশা করি এটা অনেকেই পারবে। দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং অর্থাৎ সে বা তিনি কাজ করছেন, অ্যাট দিস কোম্পানি অর্থাৎ এই কোম্পানিতে তিনি কাজ করছেন, ড্যাশ 5 years অর্থাৎ 5 বছর। কি হবে? 5 বছর ধরে। তিনি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছেন। তাহলে ড্যাশটিতে কি হবে? ড্যাশটিতে কি হবে বলো? দেখো, এখানে ড্যাশটিতে হবে ফর। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এখানে যে প্রিপোজিশন, সেটা হচ্ছে ফর। কেন? কারণ দেখো, এখানে কি বলা হচ্ছে যে তিনি 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছেন। তাহলে একটা 5 বছরের একটা ডিউরেশন বলা হচ্ছে। তো যদি 5 বছর, 10 বছর, 20 বছর, 1 বছর, এই রকম যদি কোনো একটা ডিউরেশন থাকে, তাহলে কিন্তু ফর হবে। কিন্তু এখানে একটি বিষয় তোমরা মাথায় রাখবে, দেখো এখানে সিন্স আছে। সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে তখন থেকে। অর্থাৎ সিন্স কখন ব্যবহার হবে? যখন কোনো স্পেসিফিক টাইম দেয়া থাকবে। যেমন ধরে নাও, সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত বৃষ্টি পড়ছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত বৃষ্টি পড়ছে, তাহলে কি 7টা অর্থাৎ স্পেসিফিক টাইম থেকে সকাল 7টা থেকে 5টা, বিকাল 5টা পর্যন্ত, সন্ধ্যা 5টা। তাহলে সেই সময় যে স্পেসিফিক টাইম যেহেতু বলা হচ্ছে, তখন কিন্তু সিন্স হবে। কিন্তু এখানে কি বলা হয়েছে? 5 বছর। যে কোনো 5 বছর হতে পারে। কোনো একটা নির্দিষ্ট ডেট কিন্তু আমরা জানি না যে কবে থেকে শুরু, কবে থেকে শেষ। তাহলে সেই সিচুয়েশনে তোমরা ফর বসাবে। ঠিক আছে? এরপর দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো, আই এম নট ভেরি গুড, আই এম নট ভেরি গুড ড্যাশ রিমেম্বারিং পিপুলস নেম, অর্থাৎ মানুষের নাম মনে রাখতে আমি কিন্তু ভালো নয়, অর্থাৎ আমি খুব একটা বেশি ভালো মনে রাখতে পারি না লোকেদের নাম। কি হবে এখানে? দেখো, এখানে একটি তথ্য মনে রাখবে, যদি পারফরম্যান্সের কথা বলা হয়, যদি পারফরম্যান্সের কথা বলা হয়,
যেমন তোমার কি বলা হচ্ছে যে আমি ভালো নয়, বা যদি বলা হয় আমি খারাপ নয়, এই কাজটা করতে আমি খারাপ নয়, বা এই কাজটা করতে আমি ভালো নয়, তার মানে কি আমি এই কাজটা করতে পারি না, অথবা আমি এই কাজটা করতে পারি। তাহলে কোনো পারফরম্যান্স যদি বলা হয় গুড, ব্যাড, তাহলে এই সিচুয়েশনে কিন্তু অ্যাট বসে। এই সিচুয়েশনে কি বসবে? অ্যাট। অর্থাৎ আই এম নট ভেরি গুড অ্যাট। অ্যাট মানে এখানে কিসের ক্ষেত্রে ভালো নয়? রিমেম্বারিং পিপলস নেম। যদি বলা হয় আমি অঙ্কে ভালো নয়, তখন কিন্তু সেখানেও অ্যাট বসবে। আমি ইংরেজিতে ভালো নয়, তাহলে সেখানেও অ্যাট বসবে। অর্থাৎ পারফরম্যান্সের কথা বলা হচ্ছে গুড অথবা ব্যাড, তাহলে অ্যাট হবে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য কিজ ওয়ার হাইডিং, চাবিগুলি লুকিয়ে আছে, দ্য কাউচ কুশিনস দিস হোল টাইম, অর্থাৎ সোফার যে বালিশ, সেই বালিশ দুটির নিচে চাবিগুলি লুকিয়ে আছে। তাহলে এখানে বিটুইন হবে। বিটুইন মানে হচ্ছে মধ্যে, তাহলে যে বালিশ দুটির মধ্যে লুকিয়ে আছে বা নিচে লুকিয়ে আছে চাবিগুলি, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সি অ্যাপোলোজাইজড ড্যাশ হার বস, অর্থাৎ সি মানে এখানে মহিলার কথা বলা হয়েছে বা মেয়ের কথা বলা হয়েছে, যে তিনি অ্যাপোলোজাইজড অর্থাৎ তিনি ক্ষমা চেয়েছিলেন ড্যাশ হার বস, তার বসের কাছে, ড্যাশ অ্যারাইভিং লেট টু দ্য মিটিং, অর্থাৎ মিটিংয়ে যেতে দেরি হওয়ার জন্য তিনি বসের কাছে ক্ষমা চেয়েছিলেন। সি অ্যাপোলোজাইজড ড্যাশ হার বস, অর্থাৎ বসের কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন। বসের কাছে, বসের নিকটে বা কাছে, তাহলে কিন্তু এখানে কি হবে? টু হবে, টু হার বস। তাহলে দেখো অপশানে এও আছে আবার ডিও আছে, প্রথমে টু আছে, তাহলে হয় এ হবে না হলে ডি হবে। তাহলে পরের ড্যাশটি আমরা দেখে নিই, ড্যাশ অ্যারাইভিং লেট টু দ্য মিটিং, অর্থাৎ মিটিংয়ে পৌঁছতে দেরি হওয়ার জন্য তিনি বসের কাছে ক্ষমা চেয়েছিলেন। দেরি হওয়ার জন্য, জন্য অর্থাৎ ফর, এখানে ফর কোথায় আছে? ফর আছে এতে, তাহলে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে কি হলো? সি অ্যাপোলোজাইজড টু হার বস, টু মানে এখানে বসের কাছে বা বসকে তিনি ক্ষমা চেয়েছিলেন, বসের কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন ড্যাশ অ্যারাইভিং লেট, ফর অ্যারাইভিং লেট টু দ্য মিটিং, অর্থাৎ মিটিংয়ে পৌঁছতে দেরি হওয়ার জন্য তিনি বসের কাছে ক্ষমা চেয়েছিলেন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উই অ্যারাইভড অর্থাৎ আমরা পৌঁছেছিলাম ড্যাশ দ্য এয়ারপোর্ট জাস্ট ইন টাইম টু ক্যাচ আওয়ার ফ্লাইট, অর্থাৎ জাস্ট ইন টাইম অর্থাৎ সঠিক সময়ে ফ্লাইটটি ধরার জন্য আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম। তো কোনো একটা যদি স্পেসিফিক যদি লোকেশন যদি বলা হয়, কোনো একটা স্পেসিফিক লোকেশন অর্থাৎ এয়ারপোর্ট হচ্ছে, বা কোনো বিল্ডিং অর্থাৎ কোনো স্টেশন যদি হয়, কোনো প্ল্যাটফর্ম যদি হয়, বা কোনো বাড়ি যদি হয়, তাহলে কিন্তু সেই সময় অ্যাট হবে। অর্থাৎ কোনো একটা ছোট জায়গা, ঠিক আছে, বা কোনো একটা স্পেসিফিক লোকেশন যদি বলে, তাহলে কিন্তু অ্যাট বসবে। তাহলে উই অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট জাস্ট ইন টাইম টু ক্যাচ আওয়ার ফ্লাইট। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আর ইউ ফ্যামিলিয়ার, তুমি কি পরিচিত ড্যাশ দ্য নিউ সফটওয়্যার আপডেটস, অর্থাৎ তুমি কি জেনেছো যে নতুন একটা সফটওয়্যার আপডেট এসেছে। কি হবে? দেখো এখানে হবে, এখানে কিন্তু একটি তথ্য মনে রাখবে, এখানে কিন্তু অনেকেরই ভুল হবে। কেন ভুল হবে? এখানে সবাই ভাববে যে আর ইউ ফ্যামিলিয়ার, তুমি কি পরিচিত
অ্যাবাউট দ্য নিউ সফটওয়্যার আপডেটস, এখানে অনেকে অ্যাবাউট করে দেবে, অর্থাৎ নতুন সফটওয়্যার আপডেট সম্পর্কে তুমি কি পরিচিত। আমরা নর্মালি বাংলা এভাবেই বলি যে তুমি কি নতুন সফটওয়্যার আপডেট সম্পর্কে পরিচিত। তাহলে সম্পর্কে মানে তো অ্যাবাউট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে অ্যাবাউট হবে না, এখানে অ্যাবাউট হবে না। এটাই ইংরেজির মজা। আর বিভিন্ন জায়গাতে তুমি যেটা ভাববে সেটা আদৌ সেখানে হবে না। বাংলার সাথে প্রিপোজিশন কিন্তু অনেকটা ম্যাচ করে না, আর্টিকেল ম্যাচ করবে, প্রিপোজিশন ম্যাচ করবে না। অতএব কিছু কিছু জায়গাতে এমন কিছু কিছু শব্দ বসবে যেগুলো কল্পনার বাইরে। যেমন দেখো এখানে বলা হচ্ছে আর ইউ ফ্যামিলিয়ার, তুমি কি পরিচিত ড্যাশ দ্য নিউ সফটওয়্যার আপডেটস। ফ্যামিলিয়ার যদি কথাটি থাকে, যেমন কমিটেড ছিল কমিটেড টু, তাহলে ফ্যামিলিয়ার যদি কথাটা থাকে তাহলে কিন্তু উইথ, ফ্যামিলিয়ার উইথ দ্য নিউ সফটওয়্যার আপডেটস। ঠিক আছে, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য নিউ সফটওয়্যার আপডেটস, ফ্যামিলিয়ার উইথ, কমিটেড টু, ইন ফ্রন্ট অফ, এগুলো কিন্তু মনে রাখবে। যেখানে যেটা সেখানে সেটা কোডের মতো বসে যাবে, আদার্স কিছু দেখার কোনো দরকার নেই। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে দ্য ক্যাট জাম্পড, অর্থাৎ বিড়ালটি লাফ দিয়েছিল ড্যাশ দ্য কিচেন কাউন্টার টু চেজ এ ফ্লাই, ড্যাশ দ্য কিচেন কাউন্টার টু চেজ এ ফ্লাই। দ্য ক্যাট জাম্পড, অর্থাৎ বিড়ালটি ঝাঁপ দিয়েছিল বা লাফিয়েছিল। কি হবে এখানে কারেক্ট আনসার? দেখো এখানে কারেক্ট আনসার কি হবে, সেটা হলো অন টু হবে, অন টু। অন টুর মানে কি? অন টুর মানে হচ্ছে কোনো একটি জীব, কোনো একটি জীব বা যদি কেউ কোনো একটা নির্দিষ্ট সারফেসে, কোনো একটা নির্দিষ্ট সারফেসের দিকে যদি লাফ দেয় বা পড়ে যায়, তাহলে কিন্তু সব সময় মনে রাখবে অন টু হবে এখানে কারেক্ট আনসার। অন টু অর্থাৎ কোনো একটা সারফেসে সে, সারফেস মানে কি কোনো একটা জায়গাতে, কোনো একটা স্থানে। এখানে দেখো কি বলা হচ্ছে দ্য ক্যাট জাম্পড, অর্থাৎ বিড়ালটি লাফিয়েছিল ড্যাশ দ্য কিচেন কাউন্টার, অর্থাৎ কিচেন কাউন্টারের উপরে সে লাফ দিয়েছিল। তাহলে একটা নির্দিষ্ট জায়গাতে লাফ দিচ্ছে কোনো একটা সারফেসে, তাহলে সেই সারফেস যদি বলা হয়, কোনো একটা সারফেসের দিকে যদি গতি, কোনো একটা সারফেসের দিকে যদি কোনো গতিশীল বস্তু হয়, যেমন এখানে গতিশীল বস্তু বলতে এখানে বিড়াল হচ্ছে, তাহলে সেই বিড়ালটি কোনো একটা সারফেসে পড়ছে, তাহলে এই রকম যদি সিচুয়েশন হয়, গিয়ে কোনো একটা গতিশীল বস্তু কোনো একটা জায়গায় গিয়ে পড়ছে, তাহলে সেই যে সিচুয়েশন তখন কিন্তু অন টু হবে। ঠিক আছে, এখানে কোথায় সে লাফ দিচ্ছে? কিচেন কাউন্টারের টপে, কিচেন কাউন্টারের উপরেই সে লাফ দিয়ে পড়বে, তাহলে তখন কিন্তু অন টু হবে। সিচুয়েশনগুলো একটু মনে রাখবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হি গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ, কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েটেড অর্থাৎ স্নাতক পাস করেছেন 2021-এ। কী হবে 2021? এটা তো সাল, তাহলে যদি সাল দেয়া থাকে বা যদি কোনো ঋতু বা যদি কোনো শতবর্ষ যদি দেয়া থাকে, তাহলে কিন্তু তখন হবে ইন, তখন হবে কি ইন হবে। কিন্তু কোনো নির্দিষ্ট ডেট দেয়া থাকলে 22শে ডিসেম্বর, 28শে জুন, তাহলে কিন্তু অন হয়। এটা একটু মনে রাখবে, যদি কোনো সাল দেয়া থাকে তাহলে ইন হবে, যদি কোনো ডেট দেয়া থাকে তাহলে অন হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডিভাইড দ্য রিমেনিং ক্যান্ডিজ ড্যাশ দ্য 3 চিলড্রেন, অর্থাৎ ক্যান্ডিগুলো ডিভাইড করতে বলা হয়েছে ড্যাশ দ্য 3 চিলড্রেন, অর্থাৎ 3টি শিশুর মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে। 3টি শিশু, এটা একটু ভালো করে দেখে নাও
বলে দিচ্ছি, দেখো, যদি দুটির মধ্যে বলা হয়, যদি দুটি জিনিসের মধ্যে বলা হয়, দুটি জিনিসের মধ্যে ধরে নাও, দুটি জিনিসের মধ্যে যদি ভাগ করতে বলা হয়, দুটি ছেলে বা দুটি মেয়ে বা দুটি স্টুডেন্ট বা দুটি জিনিস, তাহলে কিন্তু সব সময় বিটুইন বসে। কিন্তু এখানে 3 চিলড্রেন অর্থাৎ 3জন শিশু, অর্থাৎ দুটির বেশি যদি বলা হয়, 2-এর বেশি, তাহলে কিন্তু সব সময় তখন কি বসবে? অ্যামাং বসবে, অ্যামাং। এটা কিন্তু একটু মনে রাখবে। যদি দুটি বলা হয় তাহলে বিটুইন, যদি 2-এর বেশি বলা হয় তাহলে অ্যামাং। এখানে 2-এর বেশি বলা হচ্ছে ডিভাইড দ্য রিমেনিং ক্যান্ডিজ অ্যামাং দ্য 3 চিলড্রেন, অর্থাৎ 3জন শিশুর মধ্যে ক্যান্ডিজগুলো ভাগ করতে বলা হয়েছে। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে গেল অ্যামাং। পরবর্তী প্রশ্ন, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ মিটিং ইউ নেক্সট উইক। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ মিটিং ইউ নেক্সট উইক, অর্থাৎ পরবর্তী সপ্তাহে মিটিংয়ের জন্য আমি অপেক্ষা করে আছি। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট আনসার কি হবে? লুকিং ফরওয়ার্ডের পরে কি হয়? ফরওয়ার্ডের পরে লুক ফরওয়ার্ড টু, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, লুক ফরওয়ার্ড টু। ঠিক আছে, সব সময় মনে রাখবে ফরওয়ার্ডের পরে টু। ঠিক আছে, ফরওয়ার্ডের পরে টু কিন্তু হবে এখানে কারেক্ট আনসার। এখানে আরও একটি তথ্য, ফরওয়ার্ডের পরে টু হবে সেই সিচুয়েশনে যখন আগের যে শব্দটি সেটাতে আইএনজি যোগ থাকবে। ঠিক আছে, আগের যে শব্দটা থাকবে সেটাতে কিন্তু আইএনজি যোগ থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে থাকবে, কন্টিনিউয়াস টেন্সে থাকবে। এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আই এম লুকিং ফরওয়ার্ড, তারপরে টু, মিটিং ইউ নেক্সট উইক, অর্থাৎ এখানে টু হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এখান থেকে কি বুঝলে? যে যদি ফরওয়ার্ড থাকে তাহলে টু হবে, কিন্তু একটাই শর্ত, আগের শব্দটি আইএনজি যোগ থাকবে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দ্য ট্রেন পাস্ট ড্যাশ সেভারেল লং টানেলস অন ইটস ওয়ে টু দ্য মাউন্টেন্স। দ্য ট্রেন পাস্ট, অর্থাৎ ট্রেনটি অনেক দীর্ঘ টানেল কিন্তু পার হয়ে গেল মাউন্টেনের রাস্তা দিয়ে। তাহলে কি হবে? সেভারেল লং টানেলস কিন্তু পাস হচ্ছে ট্রেন, তাই তো? তাহলে এটা কিন্তু সেই পার্কে হাঁটার মতো। কিছুক্ষণ আগে একটা প্রশ্ন ছিল যে পার্কের এই পাশ দিয়ে আমরা হেঁটে গেলাম অপোজিট সাইডে, তাহলে পার্কের মধ্য দিয়ে আমরা হাঁটছিলাম। একই রকমভাবে যখন ট্রেনটা যাচ্ছে তখন কি হচ্ছে? টানেলের মধ্য দিয়ে যাবে। টানেলের উপরে তো যাবে না, নিচেও যাবে না, পাশেও যাবে না, টানেলের মধ্য দিয়ে কিন্তু যাওয়া সেটাকে বোঝায়। তাহলে মধ্য দিয়ে যাওয়া অর্থাৎ থ্রু, থ্রু এটা কিন্তু মনে রাখবে। দ্য ট্রেন পাস থ্রু সেভারেল লং টানেলস অন ইটস ওয়ে টু দ্য মাউন্টেন। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সি ইজ ম্যারিড ড্যাশ এ ওয়েল নোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কি হবে? সব সময় মনে রাখবে ম্যারিড, ম্যারিডের সাথে কিন্তু টু হবে। কি হবে? টু হবে, অর্থাৎ ইউ আর ম্যারিড টু সামওয়ান। এখানে অনেকের হয়তো ভুল হতে পারে যে বিয়ে মানে তো ম্যারিড উইথ মানে সঙ্গে, দুজনের সাথে বিয়ে হয়েছে, কিন্তু সেটা নয়। এখানে ভাষাটা কীরকম হবে ইংরেজিতে? যে সি ইজ ম্যারিড টু, অর্থাৎ সে বিয়ে করেছে ওয়েল নন সুপরিচিত একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে তার বিয়ে হয়েছে। কার সাথে? সাথে। তাহলে এখানে টু হবে, ম্যারিড টু। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। দেখো বলা হচ্ছে দ্য সিভিয়ার ওয়েদার প্রিভেন্টেড দেম ড্যাশ ক্লাইম্বিং দ্য পিক।
দ্য সিভিয়ার ওয়েদার প্রিভেন্টেড দেম ড্যাশ ক্লাইম্বিং দ্য পিক। তো এখানে দেখো এখানে কি সিচুয়েশনটা হচ্ছে, এখানে সিচুয়েশনটা হচ্ছে যে এখানে দেখো মিনিংটা বলছে যে সিভিয়ার ওয়েদার অর্থাৎ যে ভয়ানক যে আবহাওয়া, ঠিক আছে, বা যে খারাপ আবহাওয়া প্রিভেন্টেড দেম তাদেরকে বাধা দিয়েছিল শৃঙ্গে ওঠার জন্য, শৃঙ্গে উঠতে তাদেরকে বাধা দিয়েছিল। ক্লাইম্বিং দ্য পিক অর্থাৎ চূড়ায় উঠতে তাদেরকে বাধা দিয়েছিল খারাপ আবহাওয়া। তো দেখো এখানে কি বলা হচ্ছে, একটা সিচুয়েশন, কোন সিচুয়েশন অর্থাৎ খারাপ আবহাওয়া, কোনো একটা স্ট্রাকচার অর্থাৎ এখানে মাউন্টেনের পিকটাকে কিন্তু বলা হচ্ছে, কোন একটা পাহাড়ের বা কোন একটা পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গ সেটাকে এখানে কিন্তু বলা হচ্ছে যে সেই জায়গাটাতে উঠতে তাদেরকে বাধা দিয়েছিল একটা সিচুয়েশন। কোন সিচুয়েশন? আবহাওয়ার পরিস্থিতি, খারাপ আবহাওয়া। তাহলে যেহেতু কোনো একটা সিচুয়েশনকে বাধা দিচ্ছে, তাহলে সেই সময় যেটা বসে সেটা হচ্ছে ফ্রম। এটা একটু মনে রাখবে, কোনো একটা সিচুয়েশন যদি আলাদা সিচুয়েশনকে বাধা দেয়, যেমন খারাপ আবহাওয়া একটা সিচুয়েশন যেটা বাধা দিচ্ছে কোন সিচুয়েশনকে, সর্বোচ্চ শৃঙ্গে বা শৃঙ্গে উঠতে, সেই সিচুয়েশনটাকে পরিস্থিতিটাকে বাধা দিচ্ছে, তাহলে হবে ফ্রম। অর্থাৎ এখানে কি হলো, দ্য সিভিয়ার ওয়েদার প্রিভেন্টেড দেম ফ্রম ক্লাইম্বিং দ্য পিক। ঠিক আছে, এরপর দেখো বলা হচ্ছে দ্য লাইব্রেরি ইজ লোকেটেড ড্যাশ দ্য পোস্ট অফিস অ্যান্ড দ্য ব্যাঙ্ক। অর্থাৎ পোস্ট অফিস এবং ব্যাংকের কোনো একটা জায়গাতে লাইব্রেরিটা কিন্তু আছে। তাহলে এখানে দেখো কিছুক্ষণ আগে যেটা বললাম যে যদি দুটোর মাঝে বলা হয় তাহলে কিন্তু বিটুইন হবে। এখানে দুটো বলা হয়েছে যে পোস্ট অফিস এবং ব্যাংকের ঠিক মাঝখানেই লাইব্রেরিটা অবস্থিত, তাহলে কি হবে, দুটির মাঝে, তাহলে বিটুইন হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্লিজ ডু নট লিন ড্যাশ দ্য গ্লাস রেলিং, ইট ইজ ফ্রেজাইল। এটার আনসার কি হবে? দেখো এখানে এটার যে মানেটা সেটা হচ্ছে প্লিজ ডু নট লিন ড্যাশ দ্য গ্লাস রেলিং, অর্থাৎ গ্লাসের যে রেলিং অর্থাৎ কাঁচের যে রেলিং, সেই রেলিংয়ে বলছে হেলান দেবেন না। প্লিজ ডু নট লিন অর্থাৎ হেলান দেবেন না কোথায়? গ্লাসের রেলিংয়ে। ইট ইজ ফ্রেজাইল অর্থাৎ এটা ভাঙা আছে। প্লিজ ডু নট লিন ড্যাশ দ্য গ্লাস রেলিং অর্থাৎ গ্লাস রেলিংয়ে হেলান দেবেন না। একটু ভেবে দেখো কোনটা হবে, আমি বলে দিচ্ছি আনসারটা। দেখো এখানে কি বলা হচ্ছে যে গ্লাসের বা কাচের যে রেলিং, সেই রেলিংয়ে হেলান দিতে বারণ করছে, কারণ সেটা ভাঙা আছে। তাহলে কোনো একটা জায়গাতে কি হচ্ছে, শারীরিক একটা চাপ পড়ছে। হেলান দেওয়া মানে কি, কোনো একটা জায়গাতে শারীরিক চাপ পড়বে বা প্রেসার পড়বে বা শরীরের ওজনটা সেই জায়গাটাতে চাপ পড়বে। তো সেই রকম যদি সিচুয়েশন হয় তাহলে সর্বদা মনে রাখবে কোনো নিয়ম পাল্টাবে না, এগেনস্ট হবে কারেক্ট আনসার। এগেনস্ট বাংলা মানে কিন্তু বার করতে যেও না, এগেনস্ট মানে অনেক ক্ষেত্রে বিরুদ্ধে হয়। তো এগেনস্ট মানে কিন্তু বারবারই আমি সেই জন্য বলছি যে বাংলার সাথে প্রিপোজিশন অনেকটা ম্যাচ করে না। ঠিক আছে, আর্টিকেল ম্যাচ করবে, প্রিপোজিশন ম্যাচ করবে না, এগুলো যত প্র্যাকটিস করবে ততই লাভ আছে। এখানে দেখো কি বলা হচ্ছে যে শরীরের ওজনটা গ্লাস রেলিংয়ে দেওয়া হচ্ছে। তাহলে যদি শরীরের ওজন বা কোনো প্রেসার দেওয়া হয় কোনো একটা জায়গাতে, ফিজিক্যাল প্রেসার বা যদি বডি ওয়েট
যদি পড়ে কোনো একটা জায়গায়, তাহলে সেখানে এগেনস্ট হয়। অর্থাৎ প্লিজ ডু নট লিন এগেনস্ট দ্য গ্লাস রেলিং, ইট ইজ ফ্রেজাইল। এখানে অনেকেই ভুল কোনটা করবে, ভুল করবে অন, যে গ্লাস রেলিংয়ের উপরে ভর দেবে না, অন অন করে দিয়ে অনেকে ম্যাক্সিমাম কিন্তু করে আসবে, কারণ স্বাভাবিকভাবেই আমরা বাংলাতে ওইভাবেই অভ্যস্ত যে গ্লাস রেলিংয়ের উপরে ভর দেবেন না, এটা ভাঙা আছে। কিন্তু ইংরেজিতে সেটা ওই রকম হচ্ছে না। ইংরেজির ক্ষেত্রে কি হচ্ছে, প্লিজ ডু নট লিন এগেনস্ট দ্য গ্লাস রেলিং, অর্থাৎ গ্লাস রেলিংয়ে এগেনস্ট, এখানে কিন্তু এগেনস্ট ভাষাটা চলে আসছে। যদি কোনো বডি প্রেশার কোনো জায়গায় পড়ে তাহলে এগেনস্ট কিন্তু হয়ে যায়। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আই পেড ফর দ্য মিল ড্যাশ ক্রেডিট কার্ড, অর্থাৎ আমি মিলের টাকাটা আমি দিয়েছি ক্রেডিট কার্ডের দ্বারা, আমি ক্রেডিট কার্ডের দ্বারা মিলের টাকাটা দিয়েছি। তাহলে দ্বারা মানে কি, এখানে বাই হবে। কিসের দ্বারা, ক্রেডিট কার্ডের দ্বারা। অর্থাৎ আই পেড দ্য মিল বাই দ্য ক্রেডিট কার্ড, বাই দ্য ডেবিট কার্ড, বাই যে কোনো কিছু, বাই অনলাইন। তো এখানে বাই কিন্তু হবে, অর্থাৎ কিসের দ্বারা আমরা দিলাম, মিলের পেমেন্ট করলাম ক্রেডিট কার্ডের দ্বারা। এখানে ডেবিট কার্ড থাকতে পারে, বাই অনলাইন, এরকম কিন্তু থাকতে পারে। তো বাই হবে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিপোজিশন থেকে তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। এটা হচ্ছে প্রথম ক্লাস, প্রিপোজিশনে আরও ক্লাস আসবে, প্রত্যেকটি ক্লাস করবে তাহলেই যথেষ্ট। ঠিক আছে, আদার্স কোনো কিছু প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। যে টাইপগুলি বা যে ধরনগুলি আমি তোমাদের দিচ্ছি সেগুলোই প্র্যাকটিস করবে। যা যা নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলোই কেবল মনে রাখবে, তাহলেই তোমরা সমস্ত প্রশ্ন করে আসতে পারবে। প্রত্যেক দিন ক্লাসগুলি করবে, তাহলে প্রত্যেকে 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে। ক্লাসগুলি কিন্তু নিয়মিত করতে হবে, কারণ ক্লাস না করলে একটা ক্লাসের সাথে আরও পরবর্তী ক্লাসের কিন্তু লিঙ্ক থাকে, তো সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আর বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে ক্লাসগুলো কিন্তু করবে। আর যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।